সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব যুবরাজ বুধ 24শে জানুয়ারি রাশি পরিবর্তন করবে। বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্য হয়, তো অল্প দিনের জন্য হলেও বুধের যে প্রভাব এটা কিন্তু যথেষ্ট থাকে। তো যুবরাজ বুধের এই পরিবর্তন কন্যা রাশির উপর কী প্রভাব ফেলবে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন, হয়তো কৌতূহলবশত ভুলেই গেছে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই অ্যাস্ট্রো এস এম বাংলাকে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরেই কিন্তু আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে বা ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে। তবে আমার বিশ্বাস কন্যা রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। কন্যা রাশি হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি, এবং এই যে বুধ পরিবর্তন হচ্ছে 24 তারিখ থেকে এবং পঞ্চম ঘরে অবস্থান করবে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। তো পঞ্চম ঘরে কন্যা রাশির অধিপতি বুধের অবস্থান এমনিতেই তো কেন্দ্র ত্রিকোণ রাজযোগ তৈরি করে দিল, এবং কন্যা রাশির ক্ষেত্রে বুধ শুধু রাশির অধিপতি না, তো কর্মের ঘরেরও তো অধিপতি। তাহলে রাশির অধিপতি প্লাস কর্মের ঘরের অধিপতি, পঞ্চম ঘর কেন্দ্রের অবস্থান। আর এই পঞ্চম ঘর থেকে মানে বলতে গেলে সব থেকে শুভ ঘর এই পঞ্চম ঘর আর নবম ঘর। তো এই পঞ্চম ঘরে অবস্থান বুধের, এটা তো এমনিতেই সব থেকে শুভ একটা সংযোগ তৈরি হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। এটা তো সব থেকে বড় পাওয়া এই সময়কালে। এবং তার সাথে এই ঘরে সূর্য অবস্থান করছে, সূর্যের সাথে বুধের এই অবস্থান বুধাদিত্য যোগ যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই কন্যা রাশির জন্য। তার সাথে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে এই কন্যা রাশি এই বুধাদিত্য যোগের উপর। দেবগুরু বৃহস্পতিও আবার কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, সুখের ঘরের অধিপতি যেটা চতুর্থ ঘর ধনুরাশি, এবং সপ্তম ঘর যেটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘর, ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের ইনকাম যেটা হচ্ছে মীন রাশি। এই দুই ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি নবম ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি পড়বে, মানে বিভৎস একটা যোগ তৈরি হচ্ছে। মানে কি বলবো, আমি কেন পৃথিবীর বোধহয় সব জ্যোতিষী একই কথা বলবে, এত সুন্দর যোগ তৈরি হয়েছে যে দেবগুরু বৃহস্পতির রাশির উপরে দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি এই রাশির অধিপতির উপর পড়ছে, আবার বুধাদিত্য যোগ এই পঞ্চম ঘরে। মানে বিভৎস ভালো সময়, মানে নো ডাউট, এখানেতে কোনো কিছু বলার নাই, ভাষা নাই আমার কাছে। তো আমি তো আলোচনা করব, যাই হোক অনুষ্ঠানের মাঝখানে কথাগুলো বলছি, আমি তো আলোচনা করব। মানে এত সুন্দর গ্রহদের অবস্থান হচ্ছে, সত্যি বলতে গেলে এরকম যোগ কিন্তু সচরাচর তৈরি হয় না, কন্যা রাশির জন্য সেই যোগটা তৈরি হয়েছে। তা আমি তো আলোচনা করব আজকে। তো দেখা গেল যে গ্রহদের নিয়ে কথা আলোচনা করব সেই গ্রহদের অবস্থানই হয়তো কোনো কোনো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্মছকেই অবস্থান খারাপ রয়েছে, তখন তো তার ফলগুলো কমে যাবে। অতএব বিশেষভাবে অনুরোধ করব আপনারা আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ নেবেন, কারণ খুব ভালো সময়। এটা আমি একা বলবো না, যাদের জ্যোতিষীয় জ্ঞান রয়েছে বা জ্যোতিষীর উপর যারা ইন্টারেস্টেড তারাও বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদেরও ফোন নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তবে আমাদের শুল্ক লাগু থাকবে, আর আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে। এটা মানে মহাভাগ্যবান রাজযোগ তৈরি হয়ে গেছে কন্যা রাশির ক্ষেত্রে, এটা বলতে আমি বাধ্য হলাম। এরকম যোগ সচরাচর দেখা যায় না। এই যোগ যদি কারোর জন্মছকে থাকে তো মানে আমি লিখে দিব, সে যতই গরিব ঘরে জন্মাক, সে সমাজে মান সম্মান পদ প্রতিষ্ঠা পাবেই পাবে। শিক্ষা দীক্ষা কর্মকাণ্ড সব দিকে এগিয়ে থাকবে। মানে এত সুন্দর যোগ এই কন্যা রাশির ক্ষেত্রে বুধের গোচর হতে যাচ্ছে, বিভৎস যোগ, বিভৎস। তো বুধ তার গোচরটি সম্পূর্ণ করবে 3টি নক্ষত্রের উপর দিয়ে। 24শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত থাকবে উত্তরাষাঢ়া নক্ষত্রে। 30শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত বুধ থাকবে হচ্ছে শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রমা। আর উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব। এবং 7ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি পর্যন্ত বুধ থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব।
এবার এই তিনটি নক্ষত্রে তো বুধ গোচর করবে, আর বুধ যখন অবস্থান করবে, রাশিটা পরিবর্তন করবে, সেই সময় আবার গ্রহদের আবার এরকম অবস্থান থাকছে। রাশির উপর কেতু অবস্থান করছে, পঞ্চম ঘর যেটা মকর রাশি, এই ঘরে সূর্য আগে থেকে অবস্থান করছে। এবার বুধ অবস্থান করবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। বুধাদিত্য যোগ, এই যোগের উপরে কেতুর দৃষ্টি থাকছে, মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। রাশির যেটা ষষ্ঠ ঘর আবার কুম্ভ রাশি, এই ঘরে শুক্র আর শনি অবস্থান করছে। শনি সম্পূর্ণভাবে মার্গী অবস্থায় রয়েছে, আর কয়েকদিন পর রাশি পরিবর্তন করবে এবং অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির শুভ নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং শুক্র আবার এই ঘরে অবস্থান করছে। 28 তারিখ আবার শুক্র রাশি পরিবর্তন করবে, চলে আসবে সপ্তম ঘরে। শুক্রও কিন্তু এই কন্যা রাশির ক্ষেত্রে কারক গ্রহ, রাশির উপর দৃষ্টি থাকবে। এবং শুক্র আর এই যে মীন রাশিতে যখন অবস্থান করবে উচ্চ ঘরে, তখন ওই উচ্চ ঘরে তো রাহু আগে থেকে অবস্থান করছে। রাহু অবস্থান করছে এই শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর এই দুটি গ্রহের দৃষ্টি একদম রাশির উপরে থাকছে। লম্পট যোগ তৈরি হবে এই সময়। যোগটা কিন্তু ভালো না, কিন্তু ধনসম্পত্তি অর্থকারীর দিক থেকে যথেষ্ট ভালো যোগ। অর্থের দিক থেকে কোনো কাজ থেমে থাকবে না এই সময় কন্যা রাশির। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যথেষ্ট নাম যশ উন্নতি সব দিক থেকে কিন্তু এগিয়ে থাকবে কন্যা রাশি এই যোগ। রাশির যেটা নবম ঘর, যেটা বিশ্ব রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে আবার চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। রাশির যেটা কর্মের ঘর মিথুন রাশি, এই ঘরে আবার মঙ্গল অবস্থান করছে। দ্বিস্বাভাবিক রাশি এই মিথুন রাশি, বায়ুতত্ত্ব রাশি, মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব। এবার মঙ্গল এখানটা তো অবস্থান করছে বক্রী অবস্থায়, কিন্তু নক্ষত্রটা তো ভালো পেয়ে গেছে। নক্ষত্রটা তো হচ্ছে পুনর্বসু নক্ষত্র, ধনুষবান। মঙ্গল হচ্ছে সেনাপতি, সেনাপতির কাছে ধনুষবান এসছে। একাগ্রতা জিনিসটা যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়, আর একাগ্রতা নিয়ে কাজ করলে যথেষ্ট এগিয়ে যাবে এই কন্যা রাশি। এরকম কিন্তু গ্রহদের অবস্থান হচ্ছে, এরকম গ্রহ সচরাচর অবস্থান হয় না। এবার কিন্তু দেখা দিচ্ছে একমাত্র এই কন্যা রাশির ক্ষেত্রে এই কয়েকদিনের গোচরে। তো যাই হোক, 24শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে সূর্য। আবার এই সময় সূর্য অবস্থান করছে শোভনা নক্ষত্রে, যার অধিপতি চন্দ্র। তো সূর্য হচ্ছে ব্যয়পতি, যেটা দ্বাদশ ঘর, বিদেশের ঘর, আর চন্দ্র হচ্ছে লাভপতি, একাদশ ঘরের অধিপতি। আর যেটা হচ্ছে এই সময় আবার 30শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত এই বুধ আবার চলে আসবে কিন্তু শোভনা নক্ষত্রে। তখন আবার এই দুটি গ্রহ একসাথে এই শোভনা নক্ষত্রেই থাকবে, অর্থাৎ যথেষ্ট ভালো সময় এই কন্যা রাশির হতে যাচ্ছে। রাশির অধিপতির এই পঞ্চম ঘরে অবস্থান। পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষা দীক্ষার ঘর, জ্ঞানের ঘর। এই ঘরে রাশির অধিপতির গোচর এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এই সময়কালে মানে যে সূর্যের সাথে যে জুতি তৈরি করছে তার উপর দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির, এবং এই বুধাদিত্য যে যোগটা তৈরি হয়েছে তার মিলিত দৃষ্টি যে পড়ছে একাদশ ঘর, লাভের ঘর কর্কট রাশিতে। শিক্ষার্থীদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শিক্ষার ব্যাপারে, যে কোনো শিক্ষার ব্যাপারে যথেষ্ট এগিয়ে যাবে, ভালো গুরুর সন্ধান পাবে। যারা কোচিং সেন্টারে সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কাজকর্ম যথেষ্ট বৃদ্ধি পাবে, আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। সবথেকে বড় জিনিস হচ্ছে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। পড়াশোনাতে ছাত্রছাত্রীরা বিশেষ মনোযোগী হবে। যাদের বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল বা রাজ্যে বাইরে যাওয়ার স্বপ্ন ছিল, ভালো কলেজে পড়ার স্বপ্ন ছিল, স্বপ্ন পূরণ হবে। যারা উচ্চশিক্ষার জন্য আবার বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কারণ রাশির অধিপতি পঞ্চম ঘর জ্ঞানের ঘরে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। এ সময়ে একেবারে তিনটি গ্রহ একই নক্ষত্র, মানে একই তো নক্ষত্র না, চন্দ্রের নক্ষত্র অবস্থান করবে। শোভনা নক্ষত্র অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, শোভনা নক্ষত্র অবস্থান করবে সূর্য এবং বুধ, আর রোহিণী নক্ষত্রে মার্গী অবস্থায় চলে আসবে দেবগুরু বৃহস্পতি, যেটা হচ্ছে ভাগ্যের ঘর, নবম ঘর, ঈশ্বরীয় শক্তির ঘর, উচ্চ বিদ্যার ঘর, উচ্চ শিক্ষার ঘর। পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, পিতার যথেষ্ট সাপোর্ট পাবে এই সময় সন্তান। মানে একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে। যে যেই কর্মে থাকুক সেই কর্মের উপর জ্ঞান নিয়ে বেড়াবে। কেউ যদি কাপড়ের ব্যবসা করে তো কাপড়ের জ্ঞান নিয়ে বেড়াবে কোন অন্য লোকের বা বড় মহাজনের কাছে, যে কীভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাব। কেউ যদি মানে কোনো মেকানিক্যাল কাজে যুক্ত থাকে সেও আবার যে ভালো লোকের কাছ থেকে জ্ঞান নেবে, দাদা এই নাট বল্টুটা কোথায় লাগাবো। মানে যে যে জায়গায় থাকবে সেই জায়গায় থেকে জ্ঞান সঞ্চার করে বেড়াবে। এত সুন্দর যোগ, খুব সুন্দর যোগ। জ্ঞানের পিছনে খুব ছোটাছুটি করবে এই সময়। আবার পঞ্চম ঘর থেকে মা লক্ষ্মী জিনিসটাকেও দেখা হয়। যে যে কর্মে যুক্ত থাকুক সেই কর্মে ইনকাম যথেষ্ট থাকবে।
আবার এই সময় বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, বা কর্মসূত্রে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো। এই শোভনা নক্ষত্রে বুধের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে, তার সাথে সূর্যের অবস্থান। আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের কথা, নিজের বাণী সেটা চুম্বকের মতন কাজ করবে। সামনে থাকা ব্যক্তি অতি সহজেই আকর্ষিত হবে এবং কথার ভিত্তিতে বহু কাজ সম্ভব হবে এই সময়। তবে আবার এটাও ঠিক যে কর্কট রাশি, এই কর্কট রাশিটা হচ্ছে তো চন্দ্রমান রাশি, এটা অবস্থান করছে আবার একাদশ ঘর, লাভের ঘর, আয় ইনকামের ঘর, যেটা দিয়ে শখ আনন্দ ফুর্তি এগুলো হয় আর কি। তো এই ঘরে আবার রাহুর কিন্তু দৃষ্টি থাকছে। তো রাহু যেহেতু কন্যা রাশিকে নিজের রাশি ভাবে, তো ব্যবসা বাণিজ্যে যথেষ্ট আইডিয়া দিবে। যারা বিশেষ করে সফটওয়্যারের কাজ করছেন বা সফটওয়্যারে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, তারপরে ইলেকট্রনিক্সের কাজ করছেন বা ইলেকট্রনিক্সের কোনো কাজের ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো চলবে। তবে আয় ইনকাম যেটা থাকবে তার মধ্যে কিন্তু বৈষম্য থাকবে, কারণ চন্দ্রমার রাশি, চন্দ্রমা শুক্লপক্ষ আর ওই হচ্ছে কৃষ্ণপক্ষ, কোনো সময় বাড়ে কোনো সময় কমে। তো এরকম কিন্তু থাকবে। আয় ইনকাম যথেষ্ট থাকবে, হয়তো আজকে 100 টাকা হলো তো পরের দিন 10,000 টাকা হয়ে গেল, এরকম কিন্তু একটা স্রোত থাকবে, কিন্তু আয় ইনকাম যথেষ্ট এই সময় ভালো থাকবে। এই সময়কালে পিতামাতাদের দুশ্চিন্তা দূর হবে সন্তানের প্রতি। সন্তান যে কর্মই করবে সেই কর্মের সফলতা রয়েছে। কর্মের যারা চেষ্টা করছে সরকারি কিংবা বেসরকারি কর্ম, তাদের জন্য তারাও কর্মলাভ করবে এবং বিভিন্ন দিক থেকে আটকে থাকা সরকারি কাগজপত্র সেগুলো কিন্তু উদ্ধার হবে। কারোর হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে পড়ে রয়েছে, প্রমোশন লেটার পড়ে রয়েছে, বা কল লেটার আটকে পড়ে রয়েছে, বা এই ফাইল ওই টেবিলে যাচ্ছে না, এরকম কিন্তু কাজগুলো যথেষ্ট ভালো হবে। যেগুলো হচ্ছিল না সেগুলো কিন্তু হবে। এই কন্যা রাশি যে কারো সরকারি ঘরে বিল আটকে পড়েছে, বিলের কাগজ এই টেবিল ওই টেবিল ঘুরতে ঘুরতে এই সময় কাজগুলো কিন্তু সাকসেস হবে। এই সময়কালে মুখের কথা জাদুর মতন কাজ করবে। নিজের ব্যবসা ক্ষেত্রে বা নিজের প্রতিষ্ঠানে বা নিজের কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হয়ে যাবে কন্যা রাশি। এরপরে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বুধ অল্প সময়ের জন্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে। কন্যা রাশির ক্ষেত্রে আবার সূর্য এই সময়কালে কিন্তু আবার ওই ধনিষ্ঠা নক্ষত্রেও থাকবে। তো দুইটি গ্রহ একই নক্ষত্রে থাকছে এবং এই ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। মঙ্গল হচ্ছে তৃতীয় ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এবং অষ্টম ঘর যেটা হচ্ছে মেষ রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান করছে। তো একে তো অষ্টমপতি, তো কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা সংঘর্ষ, পরাক্রম, পুরুষার্থ এগুলো কিন্তু বৃদ্ধি করবে এই মঙ্গল। তবে সফলতাও দিবে, কারণ মঙ্গলের সাথে বুধের এবং সূর্যের তো তৎকালীন সম্পর্ক উঠে এসছে। কারণ মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে তার উচ্চ ঘরে এই মকর রাশিতে, আর মকর রাশিতে এই জুতিটা তৈরি হচ্ছে। এবং মঙ্গল আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, আর দেবগুরুর দৃষ্টিও পড়ছে এই বুধাদিত্য যোগের উপর, অর্থাৎ ভালো একটা সম্পর্ক উঠে এসছে এই সময়। অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান জিনিসটাকে দেখা হয়। তো এই সময় যে সমস্ত জাতক জাতিকারা গভীর বিদ্যা বা গভীর জ্ঞান অর্জন করছেন বা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সার্জেন, ডাক্তারি পড়াশোনা করছেন, বিশেষ করে যারা রক্তের বিভাগে কাজকর্ম করছেন বা রক্তজনিত কোনো একটা রিসার্চের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। তারা আবার সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, এ সমস্ত কাজ করতে গেলে তো বহু সাহসের প্রয়োজন হয়। এই সমস্ত কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা মিডিয়াতে যুক্ত রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। ওকালতির কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। জায়গা জমির কাজে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময়। খাবারের কাজ, রেস্টুরেন্ট, হোটেল, ক্যাটারিং কিংবা খাবারের প্রোডাক্টের সাথে যারা যুক্ত রয়েছেন, হার্ডওয়ার্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, দামি পাথর, দামি টাইলস, রঙের কাজ, এগুলো কাজ যথেষ্ট এই সময় এগিয়ে যাবে। যারা প্রশাসনের গোপন কাজ যেরকম সিবিআই, সিআইডি এ সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন, তাদের কর্মলাভ হতে পারে এই সময়, হবেই, এবং প্রমোশনের যোগ রয়েছে। তবে এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতার প্রয়োজন রয়েছে, কারণ যে নক্ষত্র অবস্থান করছে তার মেন জিনিসই হচ্ছে একাগ্রতা। যে পুনর্বসু নক্ষত্র, এই নক্ষত্রের সম্পর্কে বহু কিছু আলোচনা করেছি। তো সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। আবার ধনিষ্ঠা নক্ষত্রের সব থেকে আর একটা ভালো জিনিস হচ্ছে কি, যারা গান বাজনা, নৃত্য, চিত্র এই সমস্ত দিকে যারা খুব রুচি রাখেন এক কথায়, বা এই সমস্ত কাজেই যারা যুক্ত রয়েছেন, তাদের কর্মব্যস্ততা বাড়বে, সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। মান সম্মানের উপর তার কিছু নাই, যথেষ্ট মান সম্মান বৃদ্ধি পাবে। নিজেদের প্রতিভা সমস্ত বেরিয়ে আসবে, কারণ এই শুক্র রাশি পরিবর্তন করবে, রাশির উপর দৃষ্টি দেবে, প্রতিভা যথেষ্ট বেরিয়ে আসবে, সুনাম সুখ্যাতি যথেষ্ট অর্জন করবে এই সময় এই কন্যা রাশি।
এই সময়কালে পুরুষার্থ পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে। মুখের কথা যেরকম কাজে লাগবে সেরকম নিজের চতুরতা, নিজের ম্যানেজমেন্টের ক্ষমতা, সমস্ত কিছু এই কন্যা রাশির জিনিসের মানে সব দিক থেকে এগিয়ে আসবে। যথেষ্ট ভালো জিনিস। তো যাই হোক, কন্যা রাশির সম্বন্ধে তো অনেক ভালো কথা বললাম। তো একটা কয়েনের তো দুই দিকই হেড থাকতে পারে না, হেড আর টেল নিয়ে একটা কয়েন, সেরকম দিন রাত্রি নিয়ে আলো অন্ধকার নিয়েই কিন্তু জীবন। তো ভালো দিকটা এদিকে বললাম, এবার খারাপ দিকে কিন্তু যথেষ্ট আবার খারাপ দিকও রয়েছে, সেদিকে আবার যথেষ্ট সাবধান থাকতে হবে। তো সবার প্রথম কি হচ্ছে, কর্মক্ষেত্রে একাগ্রতা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সবার মেন একটা তুলে ধরছি, সেটা হচ্ছে একাগ্রতা জিনিসটা নিয়ে আসতে হবে। ইনভেস্টের ব্যাপার আসছে, যে কোনো নিজের ব্যবসা বা কর্মক্ষেত্রে ইনভেস্টের ব্যাপার আসছে, যেহেতু সূর্য ব্যয়পতি। তো এই সময়কালে রাশির অধিপতির সাথে অবস্থান করছে। তো ইনভেস্ট করতে গেলে আগে কিন্তু বাড়ির গার্জেনের সাথে বা যে ভালো লোক তার সাথে অবশ্যই আলোচনা করবেন ইনভেস্টটা কোথায় করবেন। এবং এই পঞ্চম ঘর থেকে আবার শেয়ার মার্কেট জিনিসটাকেও দেখা হয়। তো শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করবেন তারা কিন্তু দেখে শুনে বুঝে সুঝেই করবেন, কারণ সূর্য হচ্ছে আবার ব্যয়পতি। আবার এই সময়কালে জেদ, ক্রোধ, ইগো যথেষ্ট বৃদ্ধি পাবে। অহংকার জিনিসটাও বৃদ্ধি পাবে কন্যা রাশির, কারণ এই মঙ্গল তো বকরি কর্মের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি তো থাকছে এটা। আর তার উপর আবার কি রাশির উপর তো কেতু অবস্থান করছে। কেতু তো আবার রয়েছে ওই সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এবং বুধাদিত্য যোগের উপর তারও দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে মনের মধ্যে ক্রোধ, ইগো এগুলো চলে আসবে। কারোকে আবার অন্ধবিশ্বাসের জিনিসটাও চলে আসবে, খুব বিশ্বাস করে নিলাম, হাত তুলে দেবে কিন্তু। তো বিশ্বাস কিন্তু সহজে করা যাবে না কাউকে। যে কোনো কাজ করতে গেলে রুট ম্যাপ পরিকল্পনা করেই কিন্তু এগোতে হবে এই কন্যা রাশিকে। এবং মেজাজ হারানোর ব্যাপার আসছে, একটুতেই মেজাজ হারিয়ে ফেলা, একটুতেই ক্রোধ হয়ে যাওয়া, এগুলো কিন্তু চলে আসবে। অর্থাৎ এদিকে কিন্তু যথেষ্ট সাবধান। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা চোখের অসুখে ভুগছেন, দাঁতের অসুখে ভুগছেন, ত্বকজনিত সমস্যায় ভুগছেন, এই সমস্ত দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই কন্যা রাশিকে। তো যাই হোক, এই সময়কালে কন্যা রাশি প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ পাঠ করবেন। তার সাথে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন, গাই গরুর সেবা করবেন, গাই গরুকে সবুজ চারা খেতে দিবেন। এগুলো করলে যথেষ্ট ভালো। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।